গল্পকরণে আপনারা শুনছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা জীবন থেকে নেয়া ইতিহাস ভিত্তিক বই আমার ফাঁসি চাই। আজকে ষষ্ঠ পর্ব। আবু হেনার আগমন 12 জুন 1996। নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল। নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল, হাসতে হাসতে নিজেদের ভোট দিল, আবার হাসতে হাসতে ঘরে ফিরে এলো। সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হলো। প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে। রাত 10টার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে। প্রথম দিকের ঘোষিত নির্বাচন ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ উপস্থিত সকলেই বেশ পুলকিত হতে থাকেন। কিন্তু রাত 10টার পরের ঘোষিত ফলাফলে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রাত প্রায় 12টার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন। বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডি 54 নম্বর বাসাটি নীরব হয়ে যায়। রাত 1টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্য একজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় 1 ঘণ্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান। ঐক্যমতের সরকার। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসেব করে দেখলেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং জাসদ আসম রব যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে 1টি সিট বেশি হয়ে যায়, অর্থাৎ আওয়ামী লীগের 1টি সিট কম হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, জাতীয় পার্টি আর জাসদের আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত 30টি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসেব নিকেশের পর শুধু বলতে থাকেন, আবু হেনা আমার সাথে ছলনা করলো, প্রতারণা করলো, কথা রাখলো না, কথা মতো কাজ করলো না। এরপর 15 জুন সন্ধ্যাবেলা শেখ হাসিনা জাসদ নেতা ও জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আসম রবকে নিয়ে যে কোনো প্রকারের ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন। স্বৈরাচারী এরশাদের 88 সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সম্মিলিত ওয়াচ ডগ আসম রবকে এই সংবাদ দিলে মনে হলো তিনি এমন একটা সংবাদের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিলেন। শেখ হাসিনার আমন্ত্রণ জানিয়ে বলার সঙ্গে সঙ্গে আসম রব এমপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধানমন্ডির 5 নম্বর রোডে 54 নম্বর বাড়িতে ছুটে চলে আসেন। দ্বিতীয় তলার ভিআইপি রুমে আসম রব এমপিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বসতে দিলেন, মিষ্টি খাওয়ালেন। তারপর বললেন, রব ভাই, আপনারাই দেশ স্বাধীন করেছেন, বাংলাদেশ বানিয়েছেন, আপনারাই তো আমার পিতাকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন, সারা বিশ্বে পরিচিতি দিয়েছেন। এসবের মূলে ব্যক্তিগতভাবে আপনার অবদানই সবচেয়ে বেশি, সেটা আমি জানি। আসম রব বলেন, আপনি তো তখন রাজনীতিতে ছিলেনই না, কাজেই আপনি জানেন না আমরা কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করতে চাইনি। আর আমি ব্যক্তিগতভাবে তো কখনোই বঙ্গবন্ধুর বিরোধিতা করিনি। বঙ্গবন্ধুর চারপাশে যারা ছিল এবং আমার সাথে গুটি কয়েক, এরাই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল। আসলে বঙ্গবন্ধুই আমাদের প্রকৃত নেতা ছিলেন, আমরাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বললেন, হ্যাঁ রব ভাই, আপনারাই বঙ্গবন্ধুর প্রকৃত লোক, তাই তো আমি আপনাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে চাই। আমরা সকলে মিলে সরকার গঠন করে দেশ চালাতে চাই। আসম রব বলেন, মনের দিক থেকে তো অনেক আগে আমি আপনার নেতৃত্বে দেশ পরিচালনার প্রস্তুতি নিয়ে আছি এবং এতদিন তো কেবল আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। বঙ্গবন্ধু কন্যা বলেন, আমাকে বিশ্বাস করুন, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না। আসম রব বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বিশ্বাস করার ব্যাপারে আমার কোনো ঘাটতি নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনাকে কি অবিশ্বাস করা যায়? উপস্থিত নজিব আহমেদ, বাহাউদ্দিন নাসিম, নকিব আহমেদ মানু, কানিজ আহমেদ, রামমোহন দাস, মৃণাল ক্রান্তি দাস, আনম সেন্টুদের দিকে তাকিয়ে আসম রব বললেন, আমি নেত্রীর সঙ্গে একটু একা কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা উপস্থিত সকলকে বাইরে বললেন,
তোমরা এখন বাইরে যাও। সবাই বাইরে চলে আসলো। শেখ হাসিনা তার জাসদ নেতা আসম রব ভিতরে একান্তে কথা বলছেন। মিনিট 5 পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলম ও 2টি কাগজ চাইলেন। একটি কলম ও 2টি কাগজ ভেতরে দেয়া হলো। বাইরে থেকে বোঝা গেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং জাসদ নেতা আসম রব নিজেদের মধ্যে একটি লিখিত চুক্তিনামা করলেন। মিনিট 15 পরে আসম রব চলে গেলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা করলেন, আসম রবকে ম্যানেজ করা গেছে, এবার হয়তো সরকার গঠন করতে পারব। পরের দিন সকালে রামমোহন দাস একটি হিসেব নিয়ে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন যে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাসদ, রব এবং একমাত্র স্বতন্ত্র এমপি কুষ্টিয়ার মকবুল হোসেনও যদি একজোট হয় তাহলেও আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে। কারণ একাধিক আসন থেকে বিজয়ী সংসদ সদস্যদের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পূর্বে একটিমাত্র আসন বা সিট রেখে বাকি আসন বা সিট ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেয়া সেই আসন বা সিট শূন্য ঘোষিত হবে। অর্থাৎ এক ব্যক্তি যতগুলো আসন বা সিট থেকে বিজয়ী হোক না কেন, এক ব্যক্তিকে একজন এমপি হতে হবে এবং একজন এমপি হিসেবেই ধরা হবে। সেই দিক থেকে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত এবং স্বতন্ত্র জোটের আসন বা সিট ছাড়তে হবে 11টি, আওয়ামী লীগের 4টি। শপথ নেওয়ার পূর্বে ছেড়ে দেয়া আসন বাদ দিয়ে হিসেব করলে দেখা যায় আওয়ামী লীগে এবারের উল্লেখিত জোটের চাইতে একটি আসন বেশি থাকে। জননেত্রী শেখ হাসিনা এই হিসেব বোঝার পর বলে উঠলেন, ওরে হারামজাদে, আগে কই ছিলি রে তুই? এখন সব শেষ, এখন সব শেষ। রব ভাওতাবাজি দিয়ে আমার কাছ থেকে লিখিত নিয়ে গেছে, এখন আর তা পাল্টানো যাবে না। হারামজাদা, আগে কি করলি, এখন কি করি বলতো? রবের কাছে আমার লিখিত আছে। এই বলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐক্যমত্য সরকারের প্রকৃত উৎপত্তি এবং জাসদ নেতা আসম রব মন্ত্রী। রওশন এরশাদের পা ধরা। 19 জুন 1996 সন্ধ্যা 7টায় সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার ধানমন্ডির 5 নম্বর বাড়িতে দেখা করলেন। দ্বিতীয় তলায় ভিআইপি রুমে মুখোমুখি সোফায় বসেছেন শেখ হাসিনা আর সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। দুজনের মাঝে 5 ফিটের মতো দূরত্ব। রওশন এরশাদ বললেন, আপা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি জাতীয় পার্টি থেকে জিনাত মোশাররফকে মহিলা এমপি বানাবেন না। শেখ হাসিনা বললেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা যাকে দেবেন আমি তাকে মহিলা এমপি বানাবো। রওশন এরশাদ বললেন, আপা, আপনি আমার বোন, আপনিও মহিলা, আপনারও স্বামী আছে, আপনি বোন হিসেবে আমার প্রতি দয়া করুন। সবই আপনার হাতে, আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন। ওই চরিত্র ভ্রষ্টা নষ্টা জিনাত মোশাররফকে দয়া করে আপনি মহিলা এমপি বানাবেন না। প্রয়োজনে আপনি জাতীয় পার্টি থেকে একটিও মহিলা এমপি বানাবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, না না, আমি জাতীয় পার্টিকে 2টি এবং জামায়াতকে একটি মহিলা এমপি দেব। রওশন এরশাদ বললেন, তাহলে আর যাই হোক, জিনাতকে এমপি করবেন না। শেখ হাসিনা বললেন, বললাম তো, এটা আপনাদের ব্যাপার। রওশন এরশাদ সোফা থেকে উঠে সোজা হয়ে শেখ হাসিনার পা জড়িয়ে বললেন, আপা, আপনি আমার বোন, আপনি দয়া করে আমাকে এই মুসিবতে ফেলবেন না, আপনি দয়া করে আমার স্বামীকে উদ্ধার করুন। শেখ হাসিনা বললেন, আরে কি করছেন? ঠিক আছে, পা ছাড়ুন, আমি দেখব। রওশন এরশাদ বললেন, আপা, আপনি কথা দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ঠিক আছে, জিনাতকে এমপি বানাবো না। তারপর রওশন এরশাদ ভিভিআইপি রুমের পশ্চিম পাশের দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির ধারে যেতে না যেতেই ভিআইপি রুমের উত্তর দিকের দরজা দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেরিয়ে ডাইনিং রুমে এসে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কাউরে সারুম না, লাগায় দিমু, কাউরে সারুম না, জিনাত মোশাররফকে এমপি বানাবই। হানিফ এলজিআরডি মন্ত্রী। আগামী 23 জুন 1996 সন্ধ্যা 7টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সবাই খুব ব্যস্ত।
যারা মন্ত্রী হবেন বলে আশা করছেন তারা সকলেই প্রচণ্ড টেনশনে আছেন। ঘন ঘন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসা যাওয়া করছেন। মনে মনে ভাবছেন, আমি তো মন্ত্রী হবই, আমাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া কীভাবে? তবুও বলা তো যায় না যে 8জন মন্ত্রিসভা থেকে বাদ পড়বে, আমার নাম আবার ওই বাদ যাওয়ার তালিকায় নেই তো। না না, এ কী করে হয়? আমাকে মন্ত্রী না বানিয়ে পারবে না, আমি মন্ত্রিত্ব পাব। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাব, এটা ভাববার বিষয়। ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক, বাসার লোক হিসেব করে আত্মীয় স্বজনদের কাছে ধর্ণা দেয়া, জোর তদবির চলছে। এদের মধ্যে একজন শুধু তদবির করছেন না, ধর্ণা দিচ্ছেন না, কারণ তিনি তো একেবারে নিশ্চিত তিনি মন্ত্রী হবেনই এবং হচ্ছেনও। শুধু মন্ত্রিত্বই নিশ্চিত নয়, মন্ত্রণালয় নিশ্চিত, এবং সেই মন্ত্রণালয়টা হল এলজিআরডি মন্ত্রণালয়। এই সৌভাগ্যবান ব্যক্তিটি আর কেউ নয়, তিনি হচ্ছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রিত হয়েই আছেন, এটা তিনি একেবারে নিশ্চিত। তার শুধু শপথ নেওয়াটা বাকি। আগামী 23শে জুন শপথ অনুষ্ঠানটাও হয়ে যাবে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বে এই নিশ্চয়তার কারণ গত 17 ফেব্রুয়ারি 96 ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা আজকের ভাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী বানিয়ে রেখেছেন এবং মেয়র হানিফকে এলজিআরডি মন্ত্রী হিসেবে অনানুষ্ঠানিক ঘোষণাও 17 ফেব্রুয়ারি 1996 সালে দিয়েছেন। কাজেই মেয়র হানিফ চিন্তা ডুফুর্তি আছেন। সবার মুখ কালো। আজ 23শে জুন 1996 সাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনে দরবার কক্ষে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নেবেন। ধানমন্ডিস্থ 54 নম্বর বাড়িতে শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া বাকি সবার মুখ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিতা, ফুফাতো ভাইদের ছেলেরা নজিব আহমেদ নজিব, নকিব আহমেদ মান্নু, কানিজ আহমেদ, এদের সবার মুখ কালো। এমন কালো যেন কালবৈশাখী কালো মেঘ এদের মুখে ভর করেছে। এদের আরেক চাচাতো ভাই বাহাউদ্দিন নাসিম, সে তো ভোর হওয়ার আগেই শেখ হাসিনার বাসা ছেড়ে চলে গেছে। বাড়ির চাকর বাকর, পিয়ন, গাড়ি ড্রাইভার, বাবুর্চি, এমনকি যারা দীর্ঘ 16-17 বছর শেখ হাসিনার সাথে থাকতে থাকতে শেখ হাসিনার আত্মীয়র মতো হয়ে গেছে, শেখ হাসিনার পরিবারের সদস্য হয়ে গেছে, তাদের চোখেও জল, তাদের মুখও ভীষণ মলিন, ভীষণ কালো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিছুক্ষণ পরপর শুধু বলছেন, সবাই এমন করছে কেন, যেন আমি মরে যাচ্ছি। আর ঘণ্টাখানিক পরেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, অথচ তার বাড়িতে নেমে এসেছে ভীষণ গাঢ় শোকের ছায়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেই যাচ্ছেন, হ্যাঁ, আমি কি মরে যাচ্ছি? সবাই শোক শুরু করেছে। শেখ হাসিনার আত্মীয় সহ 2-3 জনের এই শোকের কারণ কি জিজ্ঞেস করলে তারা বলেন, বোঝেন না, উনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনার আগের তো গুছিয়ে নিলেন, আমাদের কি হবে? এখন তো উনি আমাদের খোঁজ নেবেন না, আমরা যে এত বছর এত কষ্ট করলাম তা মনে রাখবেন না। বলা হলো, না না না, প্রধানমন্ত্রী হয়ে ভুলে যাবেন কেন, মনে রাখবেন না কেন, নিশ্চয় মনে রাখবেন। ওরা জবাবে বলল, এখনো বুঝেননি, কীরকম বেমান, বুঝবেন। সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার কক্ষে প্রবেশ করা হলো। আওয়ামী লীগের সমস্ত এমপিরা এসেছেন, বিচারপতিগণ এসেছেন, 3 বাহিনী প্রধান এসেছেন, প্রশাসনের কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এসেছেন। নতুন পায়জামা, পাঞ্জাবি আর মুজিব কোট পরে এসেছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ। তিনি সাধারণত মুজিব কোট পরেন না, কিন্তু তিনি তো নিশ্চিত তিনি আজ মন্ত্রিত্বের শপথ নিচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত 17 ফেব্রুয়ারি তাকে মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন, কাজে তিনি আজ মুজিব কোট পরে এসেছেন। তিনি জনতার মঞ্চ তৈরি করেছেন, খালেদা জিয়া সরকারের পতন ঘটিয়েছেন, জনতার মঞ্চের নায়ক তো তিনিই। এই সমস্ত দিক দিয়ে ঢাকার মেয়র হানিফের আজকের অনুষ্ঠানের মধ্যমণি না হলেও কম গুরুত্বের না। আমার সাথে বেমানি। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ নিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী সভার নাম ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাগ থেকে তার মন্ত্রী পরিষদের লিস্ট বের করেছেন।
ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে একটু সময় লাগছে। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ এমনভাবে আছেন যেন তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন। তিনি মনে করছেন চেয়ারে বসে কি লাভ, এখনই তো উঠতে হবে, মন্ত্রিপরিষদের প্রথম নামটাই তার। চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এজন্য যে দৃষ্টিকটু মনে হতে পারে, তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে লাগলেন। প্রথম নামটি মেয়র হানিফের না, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা না, পঞ্চমটা না, ষষ্ঠটা না, সপ্তমটা না, অষ্টমটা না, না 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 না। এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা দর্শকে ভরা দরবার কক্ষের চেয়ারে দুসারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পেছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলেন। তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি, আমার সাথে বেইমানি বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন, আজ আমার দুটো আনন্দ, প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানের প্রতিশোধ নিতে পারার আনন্দ। পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন, কাউকে সম্মান না করেন, অপমান করতে পারেন না। তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের, এরপর মেট্রোপলিটন অথরিটির। কিন্তু না, মেয়র হানিফের কিছুই পাওয়া গেল না। মন্ত্রিত্ব না, মিনি গভর্নমেন্ট না, মেট্রোপলিটন অথরিটিও না। বেসামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদেরকে বলছেন। শুরু হলো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমে দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, তারপর দেখা হলো এরশাদ আমল থেকে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন, পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তা ভাবনা, আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরে বাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তর ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুরের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবন করা হল ৩রা জুলাই ১৯৯৬। রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। দ্বিতীয় তলার শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও ৮ থেকে ১০টা রুম দেখলেন। প্রতিটি রুমেই ২৬ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হয়, বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন ৪ঠা জুলাই, ঈদের দিন ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে ওঠে গোসল টোসল সেরে নতুন জামাকাপড় পরে খুশির টেলায় বেরিয়ে যায় বেড়াতে, ঠিক ওই রকমভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার করে গোসল টোসল সেরে নতুন শাড়ি পরে ৭টা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় ১টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই হাটের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পাশে ৩ নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখ হেলালের মা। এই ৩ নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভৈরা গোষ্ঠীরে খবর দেন, এই টেবিলে খাইতে হইব। চাচি বললেন, ভৈরা গোষ্ঠী আসলেও টেবিল ভরবে নেনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাইলে টুঙ্গিপাড়ার মাঝের খবর দেন, এই টেবিলে খাইতে হইব। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল এসএসএফ এবং পিজিআরের সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নম্বর রুমটি একটা বিশাল রুম। এই রুমে ডিম আকৃতির একটা বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় ১০০ রিভলভিং চেয়ার রয়েছে। এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে কনফারেন্স রুম।
দুই বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার আঙ্গুলের হেললে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক বেসামরিক আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারী পদোন্নতি, পদোন্নতি এবং বদলি যার মনোবাসনা এবং ইচ্ছা অনুযায়ী হয়, সরকারের পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়ার যার উপর নির্ভর করে, এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের কেশিয়ার যিনি, একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি, এদেশের মানুষের জন্য বিন্দুমাত্র ভালোবাসা, মায়া মমতার লেশমাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না যিনি, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের 12 কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি, সদা সর্বত্র এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি, তিনি আর কেউ নন। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা। 7 জুলাই 1996 অপরাহ্নে তিনি এলেন গণভবনে, তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, হেই, শেখ মুজিব কি তোমার একার বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না? চালাইতেছি, চালাইতে দে, যত টাকা দরকার পাবি, সব তুই নে। দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টার সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর 64 জন অফিসারের সমন্বয়ে 16 সদস্যের একটা বিশেষ দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের ইশারায় তাদের সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একাত্ম নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজকে যদি আমার 5 জনকে মন্ত্রী না করো, তবে আমি আমেরিকায় চলে যাব, যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার, সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবে শেখ মুজিবুরের উত্তরসূরি। শেয়ার বাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো 2টি টয়োটা গাড়ি করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি এবং 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলে শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমে জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলের বিপরীতে স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে 5 নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর দায়িত্ব দিয়ে দিলেন।
মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকের শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগল। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে লাগলেন। সত্যি শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা যেন কোনো ব্যাপারই না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি করা যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হইচই রই রই পড়ে গেল। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতার শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকী জানালো, শেয়ার মার্কেটে আজকে সবচেয়ে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল এলাকা, শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছড়িয়ে গেছে। এইসব এলাকায় যানবাহন বন্ধ হয়ে গিয়েছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের ৫ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় ১.৫ ঘন্টা, সেখানে আজকের মিটিং হল প্রায় ৫.৫ ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরও বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর ৩টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত ১০টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন এবং বুকে বুক লাগিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এ বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়ার নয়। তারপর দিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের শফিক সিদ্দিকী এবং তার ভারতীয় ব্যবসায়ীদের আর কখনো দেখা গেল না। ওরা ৬ নয় মুক্তিযোদ্ধা। ৭৫-এর ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হবার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা ১২ই আগস্ট ১৯৯৬ ঢাকার পুরানা পল্টনে এক বৈঠকে বসে। সারাদিন বৈঠক চলে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায়, এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগল, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু মরিনি। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরিনি। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি, আমাদের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কোনো কিছুতে জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন না যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয়, আমার ছেলে পিতৃহারা এতিম না হয়। সন্ধ্যা ৭টায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়। নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিমউদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফিজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরদিন সকাল ৭টায় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশিমি মাসুল জামিল যুগল এর একটা ফোন আসে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসিম সহ ওরা ৬ জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বের হলো না। গত রাতে, মানে এখান থেকে ১০-১২ ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে। এটা কি করে সম্ভব? নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম, কি বলছেন, কিভাবে মারা গেল? মুক্তিযোদ্ধা হাশিমি মাসুদ জামিল যুগল জানালেন, গতরাতে ঢাকা পুরানো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ৬ জন মুক্তিযোদ্ধা নিহত হন। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। সুখে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হল। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম। তিনি ভাবলেশহীনভাবে শুনলেন। পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ৬ জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান। তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে গিয়ে
পুনরায় তাকে 6 জন মুক্তিযোদ্ধা নিহত হবার কথা বললাম। জবাবে শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে? প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ এর আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের সুখ দুঃখকে যদি নিজের শোক দুঃখ মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নেতা দিয়ে দেশের কোনো লাভ হবে? মানুষের কোনো লাভ হবে কি? নিজের বাবা মা ভাই বোনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে, এতই কাঙ্গাল করলে, যার কেবল নিজের ছাড়া অন্যের দুঃখের বিন্দুমাত্র অনুভূতি হবে না? হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও, অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও। আমিন। ডক্টরেট ডিগ্রি পাওয়া। 6 ফেব্রুয়ারি 1997 যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে 96 সালের শেষ সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং বাংলাদেশে এসেছিলেন। জন ওয়েসলিং 4-5 দিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েসলিং 3 দিন ছিলেন ঢাকায় এবং 1 দিন ছিলেন গোপালগঞ্জে। ঢাকায় অবস্থানকালে জন ওয়েসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাসভবন গণভবনেই থাকতেন। গণভবন থেকেই জন ওয়েসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বোঝানো হলো। একদিনের সফরে টুঙ্গিপাড়াও নেওয়া হলো। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর দিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়ে দেওয়া হলো না, একেবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো। জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত জন ওয়েসলিংকে সব কিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ এবং বাকি মিলে অনেক উপটোকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন। কিন্তু গণভবনে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি। ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডির 32 ওটা বঙ্গবন্ধু মিউজিয়াম, টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি। তাই 6 ফেব্রুয়ারি 1997 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করেন, তার এক জায়গায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আপনার পিতা বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দী করে রাখলেও আপনার উদ্যমকে, আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি এবং তার উত্তরাধিকারের মতো আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি। জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন, গণভবন। একমাত্র গণভবনেই বিশাল দুর্গের মতো। তাছাড়া শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই। প্রথম আমেরিকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন। আত্মীয় স্বজনের এক বিশাল বহর নিয়ে সন্ধ্যার আগেই গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে পৌঁছলেন এবং আত্মীয় স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা এবং নানান পদের নাস্তা খেতে লাগলেন। হাসি ঠাট্টায় মেতে থাকলেন।
মন্ত্রিসভার সদস্যগণ 3 বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী বহন করা চার্টার বিমানটিকে প্যাসেঞ্জার টারমার্কের লাউঞ্জে নিয়ে আসার নির্দেশ দিলেন। বাহাউদ্দিন নাসিম বলল, আমাদের প্রধানমন্ত্রী এতই অতি সাধারণ যে তিনি ভিআইপি টারমার্কের পরিবর্তে সাধারণ যাত্রীদের টারমার্ক বিমান দিয়ে উঠে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের এপিএস নাসিম বিমানটাকে প্যাসেঞ্জার টারমার্কে নিয়ে যাওয়ার হুকুম দিল। যথারীতি বিমান কর্তৃপক্ষ বিমানের পাইলটকে ওই নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টারমার্কে বিমান নিয়ে এলো। একটু পরে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব। নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টারমার্কে নেওয়া হয়েছে এই কথা শোনা মাত্র নজিব বলল, প্রধানমন্ত্রী ভিভিআইপি টারমার্ক দিয়ে বিমানে উঠবে, বিমান ভিভিআইপি টারমার্কে ফেরত আনা হোক। যথারীতি বিমানকে ভিভিআইপি টারমার্কে ফেরত আনা হলো। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিম এসে শুনল তার চাচাতো ভাই নজিব বিমান ভিভিআইপি টারমার্কে ফেরত এনেছে। তখন নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল, আমি প্রধানমন্ত্রী এপিএস, আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তুলি, আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি, আপনারা কি আমার চেয়ে বেশি বুঝেন? সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে পাঠিয়েছি, আমি যা বলবো সেভাবে কাজ করেন। প্রধানমন্ত্রী বিমান প্যাসেঞ্জার টারমার্কে পাঠান। বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবার বিমান প্যাসেঞ্জার টারমার্কে নিয়ে এলো। প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব, প্রধানমন্ত্রী এপিএস বাহাউদ্দিন নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবার প্যাসেঞ্জার টারমার্কে লাগানো হয়েছে শুনেই হারামজাদা কুত্তার বাচ্চা বলে গালাগাল দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল, আমার নির্দেশে বিমান সরানো হয়েছে, আমি বিমান প্যাসেঞ্জার টারমার্কে নিয়েছি। নজিব বলল, তুই বিমান সরানোর কে? আমি চিফ সিকিউরিটি, আমার নির্দেশে বিমান চলবে। নাসিম বলল, আমার নির্দেশে বিমান চলবে। নজিব বলল, দেখ বেশি কথা বলবি না, খারাপ হয়ে যাইব। নাসিম বলল, আমি কি তোমার মাহাতামক খাই যে আমার ডর দেখাও? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার 2 ফুফাতো ভাইয়ের 2 ছেলে এপিএস বাহাউদ্দিন নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায়ের ন্যায় দাঁড়িয়ে রইল। এমনিভাবে মিনিট 20-25 চলে গেল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিআইপি রেস্টরুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে এখনো বিমানে তুলছ না কেন? 2 চাচাতো ভাই নজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য 2 চাচাতো ভাইয়ের চাইতেও অনেক অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি, বলতে গেলে ক্ষমতার শীর্ষে 3-4 নম্বর ব্যক্তি, যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করেন না, কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে পড়ে, পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া আর কোনো কাজ নেই যার, তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল এমপি এসে উপস্থিত হল। নজিব নাসিম ভয় এবং কৌশলগত কারণে নেতিয়ে গেল। শেখ হেলাল এমপি বলল, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে আর এখনো বিমানের ব্যবস্থা হয়নি, যা ভিআইপিতে বিমান লাগা। কর্তৃপক্ষ ভিআইপি টারমার্কে বিমান নেয়ার মৌখিক নির্দেশ দিলে ভিআইপি আর প্যাসেঞ্জার টারমার্কে বারবার বিমান নেয়া এবং আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিআইপি আর প্যাসেঞ্জার টারমার্কের মাঝখানে বিমান রেখে দিয়ে কর্তৃপক্ষকে বলল, আমাকে লিখিত দিতে হবে, লিখিত ছাড়া বিমানের চাকা একবারও ঘুরবে না। এবার বিমান কর্তৃপক্ষ আরও বিপাকে পড়ল। কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টারমার্কে বিমান নিয়ে গেল। প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যদিও এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রা শুরু করতে ঘণ্টা দেড়েক দেরি হলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসন্তোষ প্রকাশ করলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার উপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল
মন্ত্রী, 3 বাহিনীর প্রধান, উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর এই বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল। পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ পরিবেশন করল, কিন্তু কেন যাত্রা বিলম্ব হলো তা কোনো পত্রিকাতেই জানা গেল না, প্রকাশ করা হলো না। শুধু বিলম্ব হলো এটাই প্রকাশ করা হলো। শুধু তাই নয়, প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক, কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি বিঘ্নিত শিরোনামে ধারাবাহিকভাবে সরেজমিন তদন্ত লিখলেন। আবেদ খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরও অনেক কিছু লিখলেন। কত কিছু লিখলেন! বিমানের প্রশাসনের অনেক রদবদল হল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলমে এলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রির সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন। ভাগ মাটোয়ারা নিয়ে 2 বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা কেশিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আবার ফিরে এলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে তার সব কিছুই শেখ রেহানার হাত দিয়ে হতে হবে। এই শর্তে শেখ রেহানা দেশে ফিরে এলেন। যুদ্ধবিমান ক্রয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীর সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রী সরকারের বাসভবনে গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার MiG-29 বোমারু বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বলেন, এই যুদ্ধবিমান ক্রয় করলে উত্তরপাড়ার লোকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না এটাও জনগণ মনে করবে। উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল, খবরদার নেত্রী, এই কাজ করবেন না। দেশের কোটি কোটি মানুষ বেকার। যুদ্ধবিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধবিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানে বরাদ্দ করুন। শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী চেহারার ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিমান তো বাকিতে কিনব। মোটরসাইকেল আরোহী বলল, যতই বাকিতে কেনেন এই টাকা তো এদেশেই শোধ করতে হবে। নেত্রী, একটা কথা খেয়াল রাখবেন, যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, তাহলে এদেশের মানুষ শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে, না তোমার লোকজন কথার মধ্যে দিয়ে বা হাত দিয়ে থাকবে? মোটরসাইকেল আরোহী বাইরে চলে এলো। কথা হলো বঙ্গবন্ধু কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটা দিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধবিমান ক্রয় করেন? ভারতের সাথে যুদ্ধ করার জন্য? মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনা, শেখ রেহানা, গং এরা কি কখনোই ভারতের সাথে যুদ্ধের কথা চিন্তা করতে পারে? নিশ্চয়ই না। শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না। বরং শেখ হাসিনা, শেখ রেহানা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত এবং পরিবারগত অভিভাবকই মনে করে। তারা সবসময় ভারতের রাজনীতিবিদদের, বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পিতৃতুল্যই মনে করেন। ভারতের সাথে যুদ্ধ করবেন না, তারপরেও যুদ্ধবিমান ক্রয় করবেন, রহস্যটা কি? তাহলে কি শেখ হাসিনা, রেহানা, গং এরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রায় সবচাইতে গরিব দেশ? এদেশের মানুষেরা দিনে আধপেট আহার জোটে না, বস্ত্র নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। এসব কি তারা জানেন না? নিশ্চয়ই জানেন। তারা সবই জানেন। তারা এটাও নিশ্চিত যে আর যাই হোক, শেখ হাসিনা, রেহানা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না। তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করবেন কেন? এ কথা মনে রাখতে হবে, দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যে খাতে ব্যয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণেই প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই নিয়ম। এজন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারির স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন হইহল্লা হয়নি। এই প্রতিরক্ষা খাত থেকেই বর্তমান বিশ্বের সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে।
প্রতিরক্ষা ব্যয়ে যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু এই খাতে দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না, তথাপি শেখ হাসিনা, শেখ রেহানা গং বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সেকালে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান ক্রয় করছেন কেন? এর উত্তর শুধু কমিশন। শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকরী জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজাভঙ্গা বোমারু বিমান ক্রয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কেশিয়ার শেখ রেহানা এরকম এই একটি ডিল কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন। কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা। দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনীর নামে বিশাল এক মুক্তিবাহিনী গড়ে তুলেছিলেন, বৃহত্তর টাঙ্গাইল জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজের দখলে এবং নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল। দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি। পাকিস্তানি খান সেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে, তখনই প্রচণ্ড মার খেয়ে ফেরত এসেছে। এই মুক্তাঞ্চলে মুক্তিবাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন। এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায়, নিয়োগ দেয়া হতো রাজকর্মচারী ও কর্মকর্তাদের, গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি, তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম। মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে ডাকত, যার নাম শুনলে পাকিস্তানি জেনারেল, সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত। 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করে। শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে। 71-এর ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন। ওই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল। এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশ তো নেয়নি, সামান্যতম সমর্থনও ছিল না। 75-এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয়, তথাপি এটা নিশ্চিত করে বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল। সেজন্য শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধে জনগণ সামিল তো হয়নি, বরং যে 1003 যোদ্ধা কাদের সিদ্দিকীর সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিল, জনগণ তাদের বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে। ফলে 71-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও 75-এ শেখ মুজিব হত্যার প্রতিবাদী যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে। সেই থেকে তাদের ধর্মের ভাই বোনদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকী যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরসূরি। শেখ হাসিনা বলতেন, সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারবেন না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে কলকাতার দমদম বিমানবন্দরে এলে বলেন, দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকী ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটা নতুন সংগঠন করে অত্যন্ত
যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকী ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন। শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন। 1990 সাল তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের পতন হলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবুরের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন। এরপরও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভণ্ডুল করার নির্দেশ দেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং সেখান থেকেই শেখ মুজিবুরের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকীর সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয়। এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, আমি আছি বলেই কাদের সিদ্দিকী আছে, আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না। কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো। যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল মেনকা গান্ধীও ততক্ষণ ছিল। এখন ইন্দিরা গান্ধীও নাই, মেনকা গান্ধীও নাই। আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই অবস্থাই হবে, কোনো খবর থাকবে না। আর কাদের সিদ্দিকীও মাশাআল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না, স্বীকার করলেন না। কাদের সিদ্দিকীর ওই একই কথা, শেখ হাসিনা আমার বোন, আমি শেখ হাসিনার ধর্মের ভাই, আমি শেখ মুজিবুরের রাজনৈতিক উত্তরসূরি। নানাবিধ কারণে, বিশেষত কৌশলগত কারণেই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন, আওয়ামী লীগের এমপি বানান। কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থাকেন, আওয়ামী লীগের এমপি হন। শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে। তাছাড়া কাদের সিদ্দিকীও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার নেতৃত্বের বিরোধিতা লিপ্ত হয়ে পড়বে। তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকীকে পচিয়ে দিতে হবে। কাদের সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রেখে দিয়েছেন। কাদের সিদ্দিকীও আপাতত নীরবে আওয়ামী লীগের অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন, সামান্যতম কৃতজ্ঞতাবোধ থাকলে আপনি এটা করতে পারেন না। ভুলে যাবেন না, আপনার পিতামাতা ভাই বোনদের যখন মেরে সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া অন্য কেউ এর প্রতিবাদ করেনি। আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ। আপনি এত বড় অকৃতজ্ঞতার কাজ করতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওর ভাইরা সন্ত্রাসী, ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে। মোটরসাইকেল আরোহী বলল, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক, তারা আপনার আমলে কোনো সন্ত্রাসী করেনি, কোনো অপরাধ করেনি। অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেয়ার কোনো লোক ছিল না তখন। নিদারুণ বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলায় তাদের বিরুদ্ধেই হয়। যেহেতু প্রশাসন দুর্নীতিপরায়ণ, তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায়। তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সাথে যুক্ত নয়। এসব কোনো কিছুই আপনার অজানা নয়, আপনি সবই ভালো করে জানেন। আপনার শাসন আমলে এরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে
গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী বললেন, না না, কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠিয়ে ওদের ধরতেই হবে। মোটরসাইকেল আরোহী বলল, শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠান, তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না। রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না। ক্রুদ্ধস্বরে এই কথা বলল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেই বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠালেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া। 23 জুন 96 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন। দলের যে নেতাকে তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন, সেই নেতাই কেঁদে ফেলেন। কোনো কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়ার থেকে মুক্তি চান। এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি 1990 সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে, কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন। সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে। তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, না না, শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না। কারণ আমি যখন 91 সালে নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিলেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটা কোনো বিচারপতি হলো? এটাকে রাষ্ট্রপতি করব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন। জিল্লুর রহমান বললেন, নেত্রী, আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন। এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রে কোনো এক্সিকিউটিভ পদে না দেন, তাহলে দলের সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্বই থাকে না, কোনো মূল্যই থাকে না। আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন, যাতে আমি সবসময় আপনার কাছে থাকতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন, নেত্রী, আমার স্বাস্থ্য ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, বেশ তো, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির কোনো কাজকাম নেই, শুধু বসে বসে সরকারি খরচে আরামায়েশ করবেন। এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন, নেত্রী, আমার এলাকার জনগণের জন্য কিছু একটা করার সুযোগ দেন। এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুস সামাদ আজাদ বলেন, নেত্রী, আমাকে রহম করেন, দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না। আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম, আমাকে কাজ করার সুযোগ দেন, আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধু মন্ত্রীদের কত যোগ্যতা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ যাকে রাষ্ট্রপতি করতে চান তিনি মাফ চেয়ে পালিয়ে যান। এমনই সময় এসে উপস্থিত হলেন 91 সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী, বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগের এমপি হাজী মকবুল হোসেন। হাজী মকবুল হোসেন এমপির বক্তব্য হল, আমি 91 সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম, আপনি আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না, তখন আমাকে রাষ্ট্রপতি করেন, নইলে মন্ত্রী করেন, কিছু একটা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, আপনাকে কিছুই করা হবে না। মনে নেই 91 আমার বিরুদ্ধাচরণ করেছিলেন, আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন, আপনাকে কিছুই করা হবে না, এমপি করেছি, এটাই যথেষ্ট। এই পরিস্থিতিতে 21 জুন 1996 মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন, রাষ্ট্রপতি তো বসে বসে আরাম আয়েশ করা ছাড়া আর চাঁদ দেখা ছাড়া আর কোনো কাজ নেই। রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। মন্ত্রী শাসিত সরকার রাষ্ট্রপতি হলো নাচের পুতুল। যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে। এই সুযোগ আপনি হাতছাড়া করবেন কেন? সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে
নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহাবা কেন নেবেন না? বাহাবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহাবা নিতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন, ঠিক আছে, তাহলে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হবার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। 96 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের 2 নম্বর ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্পগুজব করছেন। শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী, চাচাতো বোন লোনা, মিনা এরা সবাই পুলিশে সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেন। অর্থাৎ 1991 সালের ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো 45 জনকে বাংলাদেশের পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছেন। আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পীড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা। যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনারাই না, আপনার নাতিপুতিকেই এদেশের মানুষ মাথায় করে রাখবে। বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গঠন করতে পারবেন না, আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গঠন করতে পারবে না। আপনিও খালেদা জিয়া, এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতে দেশের মঙ্গল করা যাবে না, দেশের উন্নয়ন করা যাবে না। বিভেদ, অনৈক্য, শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী, তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন, তাতে আপনার লাভ হবে অনেক বেশি। মামলা করলে আপনার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে? মতিউর রহমান রেন্টু বলল, এটা আংশিক সত্য, আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে। তারপর যদি ধরে নেই চাকরি পাওয়ার সকলেই ছাত্রদল যুবদলের লোক, তবুও তো তারা এদেশেরই মানুষ। বেগম জিয়া 45 জনকে চাকরি দিয়েছে, সেই পদ ধরে আপনি যুবলীগ ছাত্রলীগের 7000 জনকে চাকরি দেন। কিন্তু মামলা করবেন না, মামলার কোনো ফল হবে না, মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন। সব কাজে তোমাদের বাধা, তোমাদের আপত্তি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার শয়ন কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিকী এবং তার চাচি এবং চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু, মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল। পরে ঠিকই পুলিশের ওই চাকরি দেয়াকে স্বজনপ্রীতি এবং দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো 1996 সালের 21শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর জীবন থেকে নেয়া ইতিহাসভিত্তিক বই আমার ফাঁসি চাই এর 6ষ্ঠ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।